আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। এক্সকিউজ মি। রুবেন সাহেব, আপনি মিউট করে নেন। আচ্ছা, আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিলাম। মাউস নামক একটা ক্লাস নিলাম। এর ভিতরে আমি হচ্ছে গিয়ে একটা মেথড ডিক্লেয়ার করব, স্ট্যাটিক নামক মেথড। স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে মেথডটার নাম দিলাম ডেসক্রিপশন। যে কোনো নাম দিতে পারবেন আপনি। স্যার মেথড আর ফাংশন কি একই জিনিস না আলাদা স্যার? কোনটা? মেথড আর ফাংশন অবশ্যই আলাদা জিনিস। মেথড আর ফাংশন কি? মেথড আর ফাংশন আলাদা আলাদা বিষয়। স্ট্যাটিক মেথড ইজ ইনভকড মানে হচ্ছে স্ট্যাটিক মেথডটাকে কল করা হলো আর কি। আমি এখন এই মেথডটাকে কল করতে পারবো কিভাবে? টেস্ট মাউস ডট, এটা সরাসরি হচ্ছে গিয়ে আপনার ডেসক্রিপশন। আচ্ছা, কিওয়ার্ড এখানে সিনট্যাক্সে ভুল করছি, ক্লাস ডিক্লেয়ার করা হয়নি। ক্লাস সবসময় স্মল লেটারে দিতে হয়। হুম, এই যে আমার মেথডটা কল করা হয়েছে এখান থেকে। এগুলো সিম্পল বিষয়, এগুলো আপনারা জানেন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের টপিকে এগুলো আছে এই জন্য দেখাই দিলাম। আচ্ছা, যাই হোক, এরপরে আমি বলছিলাম যে একই ক্লাসের ভিতরে আপনার
একাধিক মেথড আপনি ডিক্লেয়ার করতে পারবেন এখানে। এখানে একটা আছে, আপনি যদি চান এখানে আরেকটা করতে পারবেন। এটা দিলাম হচ্ছে টেইল নামক একটা মেথড, এটা রিটার্ন করবে হচ্ছে the tail is too short, এখন আমরা এটাকে দুইটার একসাথে করে দিই। নাম কি ছিল? টেইল। কি ক্লাসের ভিতরে আমি একাধিক এটা করে দেখাইলাম। আচ্ছা, স্যার। এখন আমি এর আগে যেটা বলছিলাম যে একাধিক, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, স্ট্যাটিক মেথড আর সাধারণ মেথডের মধ্যে ডিফারেন্স কি স্যার? আমি কেন আচ্ছা স্ট্যাটিক ব্যবহার করব? আচ্ছা, স্ট্যাটিক মেথডটা আমি আপনাকে বলছি যে একই নামে একাধিক মেথড আপনি এখানে ইউজ করতে পারেন। কেমন? একই নামে একাধিক মেথড আপনি এখানে ডিক্লেয়ার করতে পারেন। আর স্ট্যাটিক মেথডটা মূলত আপনার ওপি কনসেপ্টের মধ্যে পড়ে। কেমন? আর সাধারণ মেথড তো হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন ফাংশনের মধ্যে বা বিভিন্ন ক্লাসের মধ্যে এই অবজেক্টের প্রপার্টিতে আপনি মেথড ইউজ করতে পারেন। কথা বুঝছেন কি না? আর এখানে সরাসরি আপনি ক্লাসের ভিতরে ক্লাসের ইনস্ট্যান্স হিসেবে মেথড ইউজ করতে পারেন। তো ওইটার চাইতে এটার সুবিধাটা বেশি এই জন্য যে আপনি সরাসরি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে, সরাসরি ওই ক্লাসের ইনস্ট্যান্স হিসেবে আপনি মেথডটা ইউজ করতে পারতেছেন। আর ওই সাধারণ মেথডগুলো কি, ওটা হচ্ছে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেই অবজেক্টের যে প্রপার্টি থাকবে প্রপার্টির আপনি মেথড ক্রিয়েট করতে পারবেন বা মেথড ডিক্লেয়ার করতে পারবেন। এইটা হচ্ছে আপনার এই দুইটার মধ্যে পার্থক্য। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমি বলছিলাম যদি সেম নামে হয়, কেমন? সেম নামে যদি আমি দেই, তাহলে ধরেন আমি এই ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আমি আবার দিলাম, কেমন? তাহলে দুইটা ডেসক্রিপশন মানে হচ্ছে গিয়ে আপনার সেম নামে আমি দুইটা স্ট্যাটিক মেথড আমি ডিক্লেয়ার করলাম। আমি যদি এটাকে কল করি, একটু খেয়াল করবেন সবাই, আমার এখানে কোনটা আসে। আমি কিন্তু একটাকে কল করছি, সেম নামে দুইটা মেথড ডিক্লেয়ার করছি না আমি এখানে, স্ট্যাটিক ডেসক্রিপশন, কিন্তু দুইটার বডিতে কিন্তু দুই রকম আইটেম দেওয়া আছে, এলিমেন্ট কিন্তু দুইটা দুই রকম। এখন দেখি ও আমাকে কোনটা কল করতেছে, আমার ইনভোক করতেছে কোনটা আগে দেখি। দ্য টেইল ইজ টু শর্ট, তার মানে আমি সেম নামে দুইটা এখানে ডিক্লেয়ার করলাম, সে আমাকে শেষেরটাকে কল করলো। আমি যদি এখানে এই একই নামে আরও কিছু আমি এখানে ডিক্লেয়ার করি, আমি শুরুতেই বলছি যে এখানে সেম নামে আপনি একাধিক স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু সে সবার শেষেরটাকে কল করবে। দিলাম হচ্ছে আপনার থার্ড টাইম, এটাকে দিলাম হচ্ছে গিয়া লাস্ট টাইম, যাই আছে তার মধ্যে আমি, সরি,
লাস্ট টাইম দিলাম, তাহলে দেখি আমি সেম নামে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা মেথড ইউজ করছি আমি এখানে। দেখেন সে আমার একেবারে লাস্টেরটাই কিন্তু ইনভোক করছে, লাস্টেরটাই কিন্তু কল করে দেখাইছে। কথা বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। হয়তো বা মনে হইতে পারে এটার তো কোনো তাৎপর্য দেখতেছি না, এটা তাৎপর্য আছে অনেক। কারণ প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে এই ধরনের অনেক কিছুর সম্মুখীন হইতে হবে। হুট করে চলে আসছে, কিছু করার নেই, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বুঝতে পারবেন না, এগুলো জানা থাকতে হবে। কেমন? তারপরেও বিষয়টা যদি সহজ করে নেন সহজ হবে। আমি একটু বিষয়টাকে খোলাখুলি বলার চেষ্টা করতেছি। ইনহেরিটেন্স বিষয়টা কি? ধরেন আমি একটা ইসের মধ্যে, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা ক্লাস নিলাম। একটা ক্লাস নিলাম হচ্ছে গিয়ে আপনার এই পেমেন্ট মাস্টার, আরেকটা নিলাম হচ্ছে পেমেন্ট ডিটেল। মানে স্টুডেন্টরা তো স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পেমেন্ট করে, তাই না? পেমেন্ট করে না? জি স্যার। আচ্ছা, এই পেমেন্টের জন্য আমি জি দুইটা স্যার। টেবিল নিলাম। মানে টেবিলগুলোই মূলত আমরা ক্লাস হিসাবে ধরি। আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় যাই, তো দুইটা টেবিল নিলাম, একটা হচ্ছে কি আপনার পেমেন্ট মাস্টার, একটা হচ্ছে পেমেন্ট ডিটেল। পেমেন্ট মাস্টারের মধ্যে কী কী বিষয়গুলো থাকে, যেমন ধরেন পেমেন্ট মাস্টারের মধ্যে থাকে হচ্ছে গিয়ে স্টুডেন্টের আইডিটা থাকলো, তারপর স্টুডেন্টটা কোন সেমিস্টারে সেই সেমিস্টারটা থাকলো, তারপর হচ্ছে গিয়ে আপনার এটাকে কি বলে যে সে কোন প্যাকেজের আন্ডারে। আপনার একটা স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইলো একটা সেমিস্টারে, বিশেষ করে প্রাইভেট যেগুলো আছে বা আপনার কলেজগুলো আছে, সব সব স্টুডেন্ট কিন্তু সব সেমিস্টারে একই সেম প্যাকেজ পায় না। যেমন ধরেন আপনি 2 বছর আগে ভর্তি হয়েছেন, 2017 সালে আপনি ভর্তি হয়েছেন ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন বা ত্রিপলিতে ভর্তি হয়েছেন, আপনি পাইছেন একটা প্যাকেজ যে আপনাকে প্রতি সেমিস্টারে 44,000 টাকা বা 50,000 টাকা দিতে হবে, সেমিস্টার ফি সহ। টোটাল সেমিস্টার ফি সহ আপনার কস্ট টোটাল প্যাকেজটা হচ্ছে 50,000 টাকা। এটা হলো একটা কস্ট প্যাকেজ। আরেকটা কস্ট প্যাকেজ হচ্ছে 2020 সালের স্প্রিংয়ে যারা ভর্তি হয়েছে তাদের জন্য চিন্তা করে ইউনিভার্সিটি দেখলো এখন যে কস্টিংটা বেড়ে গেছে, এখন আমরা নতুন যারা ভর্তি হবে তাদেরকে আমরা এই প্যাকেজের আন্ডারে দিব না, কারণ কস্টিং বেড়ে গেছে, আমাদের বিল বেড়ে গেছে, টিচারদের স্যালারি বাড়ছে, সব কিছু মোটামুটি জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা কিছু দরকার সব কিছুই বেড়ে গেছে। এখন আমরা স্টুডেন্টের কাছ থেকে ফিটাও বেশি নিব। তো সেই 50,000 টাকাকে আপনি বাড়ায়া 60,000 টাকা করলেন। এখন আপনি যে প্যাকেজটা করলেন 60,000 টাকা, এটা কি সবাইকে অ্যাপ্লাই করতে পারবেন নাকি নতুন 2020 সাল থেকে যারা আসবে তাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন? সবাইকে তো আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে 2017 সালে যারা আপনার 50,000 টাকার প্যাকেজে অ্যাডমিশন নিয়ে নিছে, তাদেরকে গিয়ে যদি বলেন আপনার তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে 2 বছর পরেই যে তোমরা এখন থেকে এই প্যাকেজ অ্যাপ্লাই হবে, তোমরা এটা দিবা, তারা তো বলবে যে আপনার ইউনিভার্সিটির বিরুদ্ধে মামলা করে দিব, আপনি আমার সাথে বাটপারি শুরু করছেন নাকি? ভর্তি হয়েছে এই যে এই প্যাকেজের আন্ডারে, আমি টাকা দিব, আমি এটা দিব কেন? আপনার এই ক্ষেত্রে কি করেন, মাস্টার টেবিলের মধ্যে থাকে হচ্ছে গিয়ে কস্ট প্যাকেজ। আপনার কস্ট প্যাকেজের একটা ইয়ে থাকে, আইডি থাকে, যে এই প্যাকেজ এই স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের আইডির এগেনস্টে একটা করে প্যাকেজ থাকে, যে সে কোন প্যাকেজে ভর্তি হয়েছে। অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটিগুলোতে কি হয়, ধরেন আপনি গেলেন ইউনিভার্সিটির, যখন আপনার ভাটা সময় থাকে, ভাটা সময় তো বুঝেন, এখানে কেউ আছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন? হ্যালো, হ্যালো, আমি কি মিউট করে রাখছি? না স্যার, শুনতে না পাচ্ছি। স্যার, সম্ভবত শোনা নাই। যাচ্ছে স্যার। ও সবাই পাবলিক? আমরা কেউ পড়ি নাই স্যার, সবাই বাইরে। জি স্যার, পাবলিক। ও আচ্ছা, এমনি প্রাইভেট কলেজে কারা পড়ছেন, মানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কেউ আছেন? হ্যাঁ স্যার, আমি আছি। আচ্ছা, ন্যাশনালের আন্ডারেও যেই প্রাইভেট কলেজগুলো থাকে এগুলোতে নাই মনে হয় মোটামুটি স্যার। মান্থলি ভালো টাকা বেতন দিতে হয়। কেমন? এই ক্ষেত্রেও এরকম হয় যে আপনার মনে করেন ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হলে বা কলেজগুলোতে ভর্তি হইলে আপনার প্যাকেজ থাকে আলাদা আলাদা। তো যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, ইনহেরিট কাকে বলে, ইনহেরিট বুঝাইতে গিয়ে এখানে গেলাম। তো এখন মাস্টার টেবিলের মধ্যে ডাটা থাকবে, স্টুডেন্টের আইডি থাকবে, তারপর হচ্ছে গিয়ে সে কোন সেমিস্টারের, তারপর হচ্ছে গিয়ে তার প্যাকেজটা কত সেইগুলো থাকবে। আর আপনার পেমেন্ট ডিটেল যে টেবিলটা থাকবে
সেই টেবিলটার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে আপনার সে কোন খাতে কত টাকা দিচ্ছে, আপনার অ্যাডমিশন ফি দিচ্ছে এত টাকা, সেমিস্টার ফি দিচ্ছে এত টাকা, রেজিস্ট্রেশন ফি দিচ্ছে এত টাকা, আপনার এক্সাম ফি দিচ্ছে এত টাকা, টিউশন ফি দিচ্ছে এত টাকা। এই টোটাল ডেসক্রিপশনগুলো থাকবে হচ্ছে আপনার ডিটেল টেবিলে। এখন দুটোটাই তো পেমেন্ট রিলেটেড টেবিল, তাই না? আর সে কী করবে, এক্সকিউজ মি, পেমেন্ট ডিটেল মাস্টার যেটা পেমেন্ট, আপনার স্টুডেন্ট পেমেন্ট মাস্টার যে টেবিলটা, পেমেন্ট ডিটেল যে টেবিলটা, পেমেন্ট ডিটেল টেবিলটা যখন সে ক্রিয়েট করবে, ক্রিয়েট করার সময় সে কী করবে, এক্সটেন্ড লিখে দিবে, এক্সটেন্ড পেমেন্ট মাস্টার। মানে হচ্ছে সে কী করতেছে, পেমেন্ট মাস্টার টেবিলটাকে ইনহেরিট করতেছে। মানে সেটা হচ্ছে মাস্টার টেবিল, এটা হচ্ছে ডিটেল টেবিল। মানে হচ্ছে মাস্টার টেবিলটা হচ্ছে ডিটেল টেবিলের বাবা, বাবাকে ছেলে জন্মসূত্রে পেয়ে যাচ্ছে আগে থাকতেই যখন সে এক্সটেন্ড দিয়ে দিচ্ছে, তার মানে এই টেবিলের যত প্রপার্টি আছে সে কি পাবে, ডিটেল টেবিল অ্যাক্সেস করতে পারবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? ইনহেরিটেন্স বিষয়টা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। শিওর? না স্যার, আপনি যতটুকু বলছেন বুঝতে পারছি। 100% স্যার ক্লিয়ার হয় না, তবু আর কি বোঝার চেষ্টা স্যার করছি। এক্সাম্পল দিয়ে বুঝাই দিলে বুঝি স্যার একদম ক্লিয়ার হয়ে যাবে স্যার। আচ্ছা, আমি তো এক্সাম্পল দিয়ে বুঝাইলাম এখানে। ও আচ্ছা, মানে স্যার প্র্যাকটিক্যালি মানে আচ্ছা, কোড বুঝতে করে পারছি। স্যার। জি স্যার, জি স্যার। প্র্যাকটিক্যালি আচ্ছা, প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিতে গেলে আচ্ছা এক দিচ্ছি। এখন দেখেন প্র্যাকটিক্যালি এক্সাম্পল আমি যাচ্ছি একটু পরে। আমি যে বললাম এখানে দুইটা টেবিলের এক্সাম্পল দিলাম, এই জিনিসটা এখন পর্যন্ত যাদের মাথার উপর দিয়ে গেছে আমি তাদের জন্য আবার বলতেছি। একটু মনে হচ্ছে জটিল, আসলে জটিল কিছু না ভাই, যদি সহজভাবে নেন সহজই। আমি দুইটা টেবিল আলাদা আলাদাভাবে মানে দুইটা ক্লাস ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে গিয়ে আপনার মাস্টার আর একটা হচ্ছে ডিটেল। মাস্টারের মধ্যে যেই মাস্ট ইনফরমেশনগুলো থাকতেই হবে, স্টুডেন্টের আইডি থাকলো, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার থাকলো, বা আপনার স্টুডেন্ট কোন সেমিস্টারে ভর্তি হলে সেটা থাকলো, তারপর হচ্ছে গিয়ে তার প্যাকেজটা কি সেটা থাকলো। এখন এগুলো তো আপনার আবার ওই ডিটেল টেবিলের মধ্যে গিয়ে কোন স্টুডেন্টটা দিছে, তারপর হচ্ছে গিয়ে আপনার সে কোন সেমিস্টারে ভর্তি হয়েছে, সে কোন প্যাকেজে, এগুলো যদি আপনি আবার দিতে যান তাহলে আপনার ডিটেল টেবিলটা বিশাল বড় হয়ে যাবে। আবার ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে আপনার ঝামেলা হবে। এই জন্য আমি দুইটা টেবিল আলাদা রাখছি, একটা রাখছি মাস্টার টেবিল, একটা রাখছি ডিটেল টেবিল। তো মাস্টার টেবিলটাকে আমি ডিটেল টেবিলটা যখন ডিক্লেয়ার করতেছি তখন সরাসরি এক্সটেন্ড করে দিছি, এক্সটেন্ড আপনার পেমেন্ট মাস্টার, কেমন, ওই ডিটেল টেবিলটার ক্ষেত্রে ক্লাস ডিক্লেয়ার করার আগেই দেন আমি ক্লাস ডিক্লেয়ার করতেছি, ক্লাস পেমেন্ট ডিটেল। এখানে দিচ্ছি যে আপনার সেমিস্টার ফি এত টাকা, টিউশন ফি এত টাকা, এক্সাম ফি এত টাকা, লেট ফি এত টাকা, রেজিস্ট্রেশন ফি এত টাকা, এত টাকা। এই টাকাগুলো কে দিচ্ছে বা কী জন্য দিচ্ছে, কোন সেমিস্টারের স্টুডেন্ট দিচ্ছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমি ওই মাস্টার টেবিলটাকে এক্সটেন্ড করার মাধ্যমে এখানে চলে আসছে অটোমেটিক্যালি। এক্সটেন্ড ডিটেল আপনার পেমেন্ট মাস্টার যখনই আমি এক্সটেন্ড করে ফেলছি, ওটাকে জাস্ট আমি ইনহেরিট করছি আর কি। আমি দেখাই দিছি যে ওই টেবিলের আন্ডারে আমার এই টেবিলটা। আমার কথা বুঝতে পারছেন কি না? তার মানে ওই মাস্টার টেবিলে যত ইনফরমেশন আছে সব ডিটেইলে আমি অ্যাক্সেস করতে পারবো। আর যাই হোক, আমি আসছিলাম হচ্ছে এই এনক্যাপসুলেশন থেকে। আচ্ছা, দেখেন ওভাররাইট করার ক্ষেত্রে মডিফায়ারগুলো সাধারণত একই হয়। ওভাররাইট জিনিসটা বুঝেন? না স্যার। আচ্ছা, বুঝি না স্যার ওভাররাইট কি। এক্সকিউজ মি ভাই, তাহলে হচ্ছে আপনাদের এই জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো আমি এমনিতেই করাইতে থাকি। অবজেক্ট ওরিয়েন্টেড আমি একেবারে এইখান থেকে বুঝাইতে গেলে আবার হচ্ছে গিয়ে আপনার এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পড়াইতে গেলে তখন আবার একটু হয়তো প্যাচ লাগে যেতে পারে। তাহলে আমি এক কাজ করতে পারি, এটার হাইট উইথ ফিক্স করে দিই 400 দিয়ে দিই।
এখন সেভ হচ্ছে। আমি আগে দেখি আমার পিকচারটা আসছে কিনা। আসছে মোটামুটি, আপনার হাইট উইডথ যেটা দিছি সেটাতে আসছে। এখন আমি এটার নিচে একটা বাটন দিব। বাটনের নাম দিব হচ্ছে নেক্সট। জাভা স্ক্রিপ্টের এখানে একটা ফাংশন কল করব আমি। ফাংশন কল করার কারণে এই ফাংশনের ভিতরে আমি কিছু দিব যে আপনার নেক্সট বাটন চাপলেই এখানে ইমেজের যে লাইব্রেরিটা আছে ওইখান থেকে একটার পর একটা সে দেখাবে আমাকে। তো আমি এটা অন ক্লিক আপাতত দিয়ে রাখলাম, ফাংশনটা ডিক্লেয়ার করে এখানে দিয়ে দিব ফাংশনটা। কেমন? আচ্ছা, তা আমি এখানে যে ইমেজগুলো নিব সেই ইমেজগুলোকে আমি একটা অ্যারের ভিতরে রাখি। ভেরিয়েবল অ্যারের নাম দিচ্ছি আমি ফটো। তো ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমার দেখি কয়টা ফোল্ডারে কয়টা ইমেজ আছে। সবগুলো ইমেজকে আমি অ্যারের মধ্যে রাখবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা ইমেজকে আমি অ্যারের মধ্যে রাখবো। এক, দুই, তিন, চার, নামগুলো চেঞ্জ করে দিতে হবে। 5, 1, 3, 4, 5। এটা হচ্ছে আমার 6 নাম্বার ইমেজ। দেখি আমার এরকমই কিনা। 1, 3, 4, 5, 6। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে এটাকে অ্যারের মধ্যে রাখলাম, ইমেজগুলো সবগুলো ইমেজকে অ্যারের মধ্যে রাখলাম। আর ইমেজের যে সোর্স আছে সেখানে আমি কি করলাম, প্রথম ইমেজটাকে দেখাই দিলাম, মানে ইন্ডেক্সের প্রথম যেটা আছে সেটাকে দেখাই দিলাম। আচ্ছা দেখেন, অ্যারেকে আমি এর আগে বলছিলাম, অ্যারে যখন দেখাইছি, অ্যারের মধ্যে মূলত যতগুলো এলিমেন্ট থাকে বা যতগুলো আইটেম থাকে সবগুলো আপনার ইন্ডেক্স আকারে থাকে। এই যে প্রথমটার ইন্ডেক্সিং হচ্ছে 0, পরেরটার ইন্ডেক্সিং হচ্ছে 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4। এখানে যেহেতু 5টা আইটেম আছে, ইন্ডেক্সিং আমার 0 থেকে শুরু হবে 4 পর্যন্ত। কেমন? তা আমার গেল, আমি এর মধ্যে রাখলাম এটাকে। সরি। এখন আমার এই ইমেজগুলো আমি HTML ফাইল থেকে এই যে ইমেজ ট্যাগ আছে ট্যাগের মাধ্যমে আমি এটাকে ধরবো, উঠাই নিয়ে আসবো। ডকুমেন্ট ডট, এটাকে আপনি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে নিতে পারেন, অথবা আপনার কুইরি সিলেক্টর দিয়ে নিতে পারেন। কুইরি সিলেক্টর দিয়ে নিয়ে ভালো। ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, কুইরি সিলেক্টর হচ্ছে আপনার ট্যাগ নেম আর কি, img। জি, এখন এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। কুইরি সিলেক্টরটাকে এখানে আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। আপনার img ট্যাগ নামক একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে এটাকে রাখলাম। কেমন? একটু খেয়াল করেন, আমি ছবিগুলোকে সব অ্যারের মধ্যে রাখছি। দেন আমি এই যে ছবির যেই ইয়াটা আছে আপনার ইমেজ ট্যাগটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি, ইমেজ ট্যাগটাকে ধরে। কেমন? এখন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব, ফাংশন নেক্সট।
নেক্সট একটা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম এখানে। যখনই আমার নেক্সট, এর আগে আমার একটা যে অ্যারেটাকে নিছি, এটাকে আমার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ভাইয়া অ্যারের ইন্ডেক্সটাকে, জি আমার এখানে ইলেকট্রিসিটি নাই তো ল্যাপটপ অফ হয়ে যাবে, কারেন্ট আসলে আবার অ্যাক্টিভ হবো। ওকে, যদি মোবাইলের সুযোগ থাকে তাহলে দেখতে পারেন আর কি ক্লাসটা। জি ভাই। জি আচ্ছা, আমি এটাকে কাউন্টটাকে ইন্ডেক্সিং দিয়ে শুরু করলাম 0 থেকে, কারণ আমার অ্যারের কাউন্টটা শুরু হবে আপনার 0 থেকে, 0 1 2 3 4 এভাবে আসবে, কেমন? এরপরে আমি নেক্সটে ক্লিক করলে সে কী করবে, আমার কাউন্টিংটা বাড়াইতে থাকবে। কাউন্টিং কী করবে, এক এক করে বাড়াইতে থাকবে। এক্সকিউজ মি। আচ্ছা, কাউন্টিংটা সে যখনই বাড়াইতে থাকবে, দেখেন আপনার প্রথম আমি ইন্ডেক্সিং তো 0 দিয়ে দিছি, তাই না? এই যে 0 ইন্ডেক্সে যেটা আছে এটা, এরপরে সে একবার এলে যাবে 2 নম্বরে, তারপরে যাবে এরপরেরটাতে, এরপরেরটাতে, এরপরেরটাতে। এখন এখানে আইসা তো সে কাউন্টিং বাড়ায় আর পাবে না। পরবর্তী সময়ে এখানে কি এর ইন্ডেক্সে কি আর এলিমেন্ট আছে? আর তো ইমেজ নাই, টোটাল 5টা ইমেজ আছে। সে 0 থেকে বাড়ায় যখন 4 পর্যন্ত যাবে, এইখানে প্লাস প্লাস করতে করতে 4 পর্যন্ত যাবে, তখন গিয়ে তো সে আর কিছু পাবে না। দেন সে কি করবে, এখন আসি সে কি করবে, ইফ কাউন্টিং বাড়াইতে বাড়াইতে যখন সে দেখবে যে আপনার কাউন্টটা ফটো লেন্থ থেকে বড় হয়ে গেছে, মানে হচ্ছে আপনার যে এখানে যে ফটো লেন্থ আছে কত, ইন্ডেক্স আছে 4 পর্যন্ত, সে বাড়াইতে বাড়াইতে যখন 4 পর্যন্ত আসবে, এরপরে যখন বাড়ায় দেখবে যে 4 এর বেশি, মানে হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 5, তখন সে কী করবে, কাউন্ট গ্রেটার দেন or equal photo dot length। স্যার ইকুয়ালটা দেওয়া কি ঠিক হবে স্যার? জি, কারণ সমান হলে তো যদি মানে ওই কাউন্ট গ্রেটার দেন ইকুয়াল যে দিলেন, ইকুয়ালটা দেওয়া কি ঠিক হবে? ফটো লেন্থের সমান যদি হয় তাহলে যদি আপনি কাউন্টটাকে 0 করে দেন তাহলে তো ওই না না, লাস্টের পিকচারটা শো করবেই না। শোনেন আমি বলি, ও তো লাস্টের পিকচারটা শো করার পরে এখানে লেন্থ হচ্ছে কি, লেন্থ হচ্ছে কি আপনার 4, যখন সে আপনার 4 পর্যন্ত আসবে অথবা 4-এর বড় হয়ে যাবে, 4 পর্যন্ত আসার পরে তো সে এখানে ইয়া করবে, জি এটাকে স্যার। শো করাইচ্ছে। জি স্যার। যখনই সে বড় হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে তার ইয়াটা আপনার চেঞ্জ করবে আবার, মানে ইন্ডেক্সটা আবার চেঞ্জ করে দিবে। ও আচ্ছা স্যার। কাউন্ট 0, কথা বুঝছেন কি না? কাউন্ট 0 করবে, দেন সে কি করবে, ইমেজ ট্যাগ ডট সোর্স, কে মারা গেছে, এটার মধ্যে আপনি কাউন্টটাকে রেখে দেবেন, কেমন? এলস এলস হলে কি, ওইটা তো 0-র দরকার নাই, এলস হলে শুধুমাত্র সে এটাকে ফটোটাকে দেখাইতে থাকবে।
এখন হচ্ছে গিয়ে আমি ফাংশনটাকে এখানে কল করব। ভাইয়া, ওই ফটো যেখানে প্রথমে ভেরিয়েবল দিছিলেন ওখানে মনে হয় ইয়াটা করা সেমিকোলন দেয়া হয়নি। আচ্ছা, cannot set property search of null at next। আচ্ছা, স্যার আপনি তো বাকি টিকগুলো অ্যাড করেন নাই স্যার, ইমেজে ট্যাগগুলো। হ্যাঁ করছি, এই যে উপরে অ্যারেতে ডিক্লেয়ার করছি না। এই 19 নম্বর লাইনে প্রবলেম আছে স্যার মনে হয়। কি শো করায় কিনা? জি জি জি, হ্যাঁ স্যার চারটা শো 5টা করাবে ভাই, পিক্সেল। চারটা শো করাইতেছে। চারটা পিক নিছে তো স্যার। এক স্যার ওই যে কয়টা ইকুয়াল নিছেন দেওয়ার স্যার? কারণে স্যার ওই যে একটা, দুইটা, পঞ্চম সেটটা তিনটা, স্যার সমান হইলে এটা চারটা, জিরো হয়ে যায়। পাঁচটা, এই যে একটা, এই দুইটা, জি স্যার। তিনটা। পাঁচটা শো করাবে, ওটা সমান সমান স্যার। সমান সমান হলে শো করাবে, সমান সমানের বেশি হলে শো করাবে না। দেখেন এই যে এখান থেকে শুরু করি, কেমন? একটা, জি দুইটা, স্যার, হলুদ ফুল থেকে শুরু করলাম। তিনটা, চারটা, পাঁচটা। এই যে এই হলুদ ফুল একটা, জি দুইটা, স্যার। তিনটা, চারটা, এই যে পাঁচটা। জি ঠিক স্যার, আছে? জি স্যার, ঠিক আছে স্যার। জি, আচ্ছা। এখন দেখেন আমাদের কিন্তু পাঁচটাই আসছে। কাজটা কি করছি, শুধুমাত্র আপনার এই ঝামেলাটা হয়েছিল এই জায়গায়। এগুলো অনেক সময় এটা আপনারা মাথায় রাখবেন, কথা বলছেন, আমি ভুলে যাই প্রায় সময়। এইখান থেকে যদি কোনো ফাংশন টাংশন কল করেন জাভাস্ক্রিপ্ট থেকে, হয়তোবা আপনি অন্য পেজে নেবেন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট দিয়ে, এই স্ক্রিপ্টের ভিতরে হচ্ছে গিয়ে একেবারে HTML বডির নিচে একেবারে লাস্ট পার্টে হচ্ছে কি স্ক্রিপ্টের ট্যাগটা যোগ করবেন, আর উপরে HTML কোড লিখবেন। আপনার যা HTML এর উপরে যদি আপনি জাভাস্ক্রিপ্ট দেন তাহলে এটা পায় না অনেক সময়, কথা বুঝছেন কি না? আচ্ছা, এই জিনিসটা বুঝছেন তো সবাই নাকি এ পর্যন্ত? জি স্যার, জি স্যার। জি স্যার। গুড। যদি বুঝে থাকেন